ভারত থেকে শুধু বন্যাই সৃষ্টি করে না, তার চেয়েও ভয়ঙ্কর রূপ সৃষ্টি করতে পারে। সেই বিষয়টি আপনাদের কাছে আজকে তুলে ধরব। আমি এখন যে নদী তীরে বসে আছি এটা হলো টাঙ্গন নদী। এটা দিনাজপুর ভোচাগঞ্জ জেলায় এই নদীর শাখা নদীটি। এইখানে এই নদীর যে তীর আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যেখানে প্রচুর স্রোত হচ্ছে আমার পিছনে। আর এই স্রোত কতটাই ভয়ঙ্কর সেটা আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আমি আমার ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। নদীটা ঠিক ওইখানে আপনারা যেখানে পার দেখতে পাচ্ছেন, অর্থাৎ চরের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, নদীটা সেই জায়গায় ছিল। কিন্তু স্রোত কতটা ভয়ঙ্কর, সেই স্রোতে আজকে নদীটা একদম এই পাশে চলে এসেছে। সেই ভারত থেকে এই পানি যে নেমে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিটা ভারত থেকে নেমে আসতেছে। ভারত থেকে নেমে আসার ফলে এই পানি আমরা আমাদের দেশের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি যে ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা হচ্ছে, এবং বন্যা সেটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমরা সেটা সিলেট আর সুনামগঞ্জে দেখতে পাচ্ছি। গতকালকের খবরও আপনারা দেখতে পেয়েছেন যে সিলেট আর সুনামগঞ্জ জেলার অবস্থা কতটা ভয়ানক রূপ ধারণ করেছে। দিনাজপুর যেহেতু একটা উঁচু জেলা, আরেকটি মজার বিষয় এখানে লক্ষণীয়, এই নদীর এই পার্টটাতে দিনাজপুর ভোচাগঞ্জ থানা পড়েছে, আর ওই পার্টটা ঠাকুরগাঁও জেলার অন্তর্গত একটা থানা। তো এই নদীটা মোটামুটি দুইটা জেলার বর্ডার হিসেবে দাঁড়িয়ে আছে। তো আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি যে পানির স্রোতটা আপনারা দেখতে পাচ্ছেন, স্রোতটা এখানে কি পরিমাণে আঘাত করছে। এখন এই মুহূর্তে আমি একটা বাঁধে দাঁড়িয়ে আছি, যে সময় উপযোগী একটা সিদ্ধান্ত ছিল এই বাঁধটি করা। এই বাঁধটি একদিকে যেমন এই গ্রামটিকে বাঁচিয়েছে, ঠিক তেমনি এই বাঁধটা অনেক মানুষের, আপনারা যদি আমার পিছনে দেখতে পান, এখানে আমি দেখানোর চেষ্টা করব যে আম বাগান রয়েছে অনেকগুলো। একদম নদী তীরবর্তী হয়তো বসত ভিটা নেই, কিন্তু প্রচুর পরিমাণে আম বাগান রয়েছে। তো সেই আম বাগানগুলো, অর্থাৎ আমাদের যে স্থানীয় এখানকার মানুষগুলো রয়েছে, তারা হয়তোবা এই আম বাগানগুলো তো হারাতোই, এই বাঁধটা না দেওয়া হলে হয়তোবা গ্রামটাই হারিয়ে যেতে পারতো এই ভাঙনের ফলে। এই ভাঙনটা এতটাই ভয়াবহ, যেখানে নদীটা ওই প্রান্তে ছিল, সেই নদী ভাঙন হতে হতে আজকে নদীর গতিপথটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আর যদি এই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে বাঁধটা না করা হতো, তাহলে হয়তোবা এই নদীর গতিপথ কতটা ভয়ঙ্কর হতো এই গ্রামবাসীর জন্য তা বলা বাহুল্য। প্রচুর ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতে পারতো, হয়তোবা এই গ্রামটা 4-5 বছরের মাঝে হারিয়েও যেতে পারতো। তো যারা এই বাঁধটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তো এই বাঁধের ফলে যে কতটা উপকার পেয়েছে এখানকার স্থানীয় মানুষ, তারাই এটার আসলে সুবিধাভোগী বলতে পারি আমরা। তো এইরকম এই সিদ্ধান্তর কারণে এই গ্রামটা রক্ষা পেয়েছে একরকম। তা আমি যেটা বিষয়টা উল্লেখ করতে যাচ্ছি, যে নিঃসন্দেহে একটি দেশ থেকে পানি নেমে আসছে, আমাদের বাংলাদেশের অনেকগুলো জেলায় এই ক্ষতিটা হচ্ছে। তাহলে এইটা নিয়ে আসলে সরকারের উচিত যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ যারা, আমাদের প্রতিবেশী দেশের সাথে বসতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে যে বর্ষার সময় তারা এরকম পানি ছেড়ে দেওয়ার ফলে আমাদের দেশে ভয়াবহ রূপ ধারণ করবে। অপরদিকে আমরা যখন শুষ্ক মৌসুম থাকে তখন আমরা খরায় ভুগবো, আমাদের চাষিরা জমিতে পানি দিতে পারে না, নদী থেকে পানি পাচ্ছে না, তখন আমাদের নদী মরে যাচ্ছে। আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমাদের পরিচর্যার কারণে, পরিচর্যার অভাবে আমাদের নদীগুলো আজ হারাতে বসেছে। শুষ্ক মৌসুমে আমরা নদীগুলোকে খুঁজেই পাই না, অনেক নদী অলরেডি মরে গিয়েছে। আর শুষ্ক মৌসুমে কিছু কিছু নদী আছে খুঁজে পাচ্ছি না, আর অপরদিকে বর্ষা মৌসুম আসলেই ভারতের পানির ঢলে আমাদের সেই নদী পানিতে এতটাই পরিপূর্ণ হয়ে যায় স্রোতের কারণে, ভাঙনের কারণে, বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রতি বর্ষায় আমাদের এই বাংলাদেশে হচ্ছে। তো সেই কারণে আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, রাষ্ট্রীয় প্রধান যারা রয়েছেন, তাদের অবশ্যই উচিত যে পার্শ্ববর্তী দেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করা। যেভাবে ভালো হয় সেভাবে পানি কতটুকু আটকে রাখা পসিবল তাদের পক্ষে, বা যদি আটকে রাখা পসিবল না হয় সেক্ষেত্রে অন্য কিভাবে এই পানির যে বর্ষা আসলে পানির যে ঢল নেমে আসছে সেই ঢলের সমাধান করা যায়, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত।
অন্যথায় এইভাবে প্রতি বছর আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দেশের মাটি ক্ষতিগ্রস্ত হবে। আর এইভাবে মাটি ক্ষতিগ্রস্ত হতে থাকলে প্রতি বছর আমাদের বাজেট থেকে প্রচুর পরিমাণে অর্থ শুধুমাত্র এই কারণে ব্যয় হবে। এখানে যেমন অনেক বড় একটি বাঁধ, কয়েক কোটি টাকার বিনিময়ে বাঁধটি তৈরি করা হয়েছে। তো সেইভাবে এরকম প্রতি বছরই এরকম কিছু না কিছু ক্ষতি হতেই থাকবে। আমাদের সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য বা সেই ক্ষতির বিপরীতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে। আমি আবারও আমাদের দেশের রাষ্ট্রীয় প্রধান এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করব, তারা যেন এই বিষয়গুলো লক্ষ্য করে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে যেভাবে ভালো হয় সেভাবে যেন একটা সমাধানের পথ খুঁজে বের করে। আর এই আশা ব্যক্ত রেখেই আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।